তো আমরা গতকালকে সেন্টেন্স কানেক্টরের বেশ কিছু পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমি জাস্ট আপনাদেরকে হালকা একটু বলে যাই, আপনাদের মনে পড়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, আমরা সেন্টেন্স কানেক্টরের বেসিক বিষয়টা দেখেছিলাম, কোন জায়গায় কোন কানেক্টর বসে, এই বিষয়গুলো দেখেছিলাম। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। হ্যাঁ, তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি জাস্ট আপনাদেরকে একটু মনে করাই দিই। তো আমরা কথা বলেছিলাম অ্যাজ, সিন্স, বিকজ নিয়ে। আমরা বলেছিলাম যে অ্যাজ, সিন্স, বিকজ দিয়ে কারণ বা ফলাফল যুক্ত করা হয়। হ্যাঁ, এরপর আমরা দো এবং অলদো নিয়েও কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে এ দুটো দিয়েও কারণ এবং ফলাফল যুক্ত করা হয়, তবে পার্থক্য হলো সরি পার্থক্য হলো দো অলদো দিয়ে পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ যুক্ত হলেও অ্যাজ, সিন্স, বিকজ দিয়ে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভকে আমরা যুক্ত করেছিলাম। এর ঠিক পরে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে চারটা পার্ট, এগুলো নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। হ্যাঁ, তারপর আমরা কথা বলেছিলাম সো দ্যাট নিয়ে, লেস্ট নিয়ে। হ্যাঁ, এখন আমরা দেখব এই অ্যাজ দো, অ্যাজ ইফ এটাকে কিভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা সাধারণত সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডে কম আসে, তবে বেশি আসে এটা কমপ্লিটিং সেন্টেন্সে। তো আমাকে যেটা মাথায় রাখতে হবে, অ্যাজ দো এবং অ্যাজ ইফ, হ্যাঁ, এটা কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে। আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্সে এই পার্টটা থেকে বেশি প্রশ্ন আসে। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই অ্যাজ দো, অ্যাজ ইফ এর বাংলা কি, আমরা অনেকেই অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর বাংলা বলে আসি যেন। এটা প্র্যাকটিক্যালি বাংলাটা হলো এমন যেন। হ্যাঁ, আমরা সাধারণত যা বলি সেটা না বোঝায় তার উল্টাটা বোঝাতে গেলে এই কাজটা আমরা করি। ঠিক আছে, আমরা অ্যাজ দো, অ্যাজ ইফ ব্যবহার করি। আচ্ছা, যেমন ধরেন আপনি বললেন যে সে এমন ভাবে কথা বলে যেন দুনিয়ার সবকিছুই তার জানা। আসলে আপনি কি বোঝাচ্ছেন যে ভাই ওর আসলে দুনিয়ার কিছুই জানা নাই, ও খালি হুদাই ভাব নাই, এরকম। অর্থাৎ আপনি বলতেছেন যেটা, যদি ঠিক তার উল্টাটা বোঝান, যা বলতেছেন সেটা না বোঝায় উল্টাটা বোঝান, বা যেটা বলতেছেন আপনি আসলে সেটা বুঝাতে চাইতেছেন না, মিন করছেন না, এমন হলে আপনি অ্যাজ দো, অ্যাজ ইফ ব্যবহার করবেন। হ্যাঁ, তো অ্যাজ দো, অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করে আসছি বা শিখে আসছি, খেয়াল করেন এই বিষয়টা কিন্তু আপনাদের রাইট ফর্মস অফ ভার্বেও কাজে আসবে। রাইট ফর্মস অফ ভার্বেও কাজে আসবে এই স্ট্রাকচারটা আপনি যদি মাথায় রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনাকে যে কোনো মূল্যে মাথায় রাখতেই হবে স্যার। ওকে, তাহলে খেয়াল করেন এই যে অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, আপনি যেটা মাথায় রাখবেন অ্যাজ দো, অ্যাজ ইফ এর সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে আপনি লিখতে পারবেন পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট টেন্স মিন্স, এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া প্রেজেন্ট টেন্স কেন বললেন, প্রেজেন্টে তো চারটা টেন্স, তাহলে আমরা কোনটা লিখবো? আপনি যে কোনো টেন্স লিখতে পারেন, এটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনোটা হতে পারে। হ্যাঁ, আবার দেখেন সামনে প্রেজেন্ট টেন্স থাকলে আপনি পাস্ট ইনডিফিনিট না লিখে যেই কাজটা করতে পারেন, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট নিতে পারেন। আরেকটা ঘটনা ঘটতে পারে, ধরেন সামনে আছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? পাস্টের যে কোনো টেন্স, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, হোয়াটএভার যে টেন্সে থাকুক না কেন, অ্যাজ দো, অ্যাজ ইফ এর পরে আপনি পাস্ট পারফেক্ট, ও এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, আমি কারেক্ট স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তো পরে আপনি কি কাজ করবেন, আপনি লিখবেন পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে কি হবে বাবা? হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। অথবা আরেকটা স্ট্রাকচার আপনি ফলো করতে পারবেন এইখানে, সেটা হলো সামনে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পেছনে হবে সাবজেক্ট হ্যাড বিন প্লাস কমপ্লিমেন্ট। এখন আমাদেরকে ছোটবেলা থেকে একটা মানে অদ্ভুত রুল শেখানো হয়েছে, আমি এভাবে পড়ে আসছি যে আমাদেরকে বলছে কখনো যদি আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেখি এবং এর পরে যদি ব্র্যাকেটে বি দেখি তাহলে সেই বি এর জায়গায় ওয়ার লিখতে হয়। এই কথা অনেকে শুনে আসছেন না? শুনলে ভুল শুনছেন, কারণ ব্র্যাকেটে বি থাকলে সবসময় ওয়ার হবে এর কোনো গ্যারান্টি নাই। এখানে ওয়ার না হয়ে হ্যাড বিনও হইতে পারে। তো এইখানে ব্র্যাকেটে বি থাকলে হ্যাড বিন কখন লিখবো আর ব্র্যাকেটে বি থাকলে ওয়ার কখন লিখবো, এটা বুঝতে গেলে আপনি দেখবেন সামনে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। আমি জাস্ট আপনাকে একটু এক্সাম্পল দেখায় দিই, আপনাদের জন্য আমি এক্সাম্পলগুলো লিখে রাখছি যাতে করে আমরা কম সময়ে কাজটা করে ফেলতে পারি। তো দেখেন শি প্রিটেন্স, এই প্রিটেন্স মানে হচ্ছে ভান করা। শি প্রিটেন্স, খেয়াল করেন সে ভান করে। এই যে দেখেন ভান করাটা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। সে এমন ভান করে অ্যাজ ইফ, আপনি চাইলে এখানে অ্যাজ দো লিখতে পারতেন। হ্যাঁ, অ্যাজ দো, তবে অ্যাজ ইফ রে আবার আসিফ বলেন না। হ্যাঁ, তাহলে দেখেন সে এমন ভান করে যেন she knew everything of the world, যেন দুনিয়ার সবকিছুই সে জানে। এখানে আমরা ভার্বের দেখেন পাস্ট ফর্ম ব্যবহার করছি। এই কাজটা আমি এভাবে করতে পারি, she pretends, সে এমন ভান করে, দেখছেন প্রেজেন্ট টেন্স আসছে কিন্তু
অ্যাজ ইফ যেন শি ওয়ার সিনিয়র টু মি। এই যে সিনিয়র টু মি এটা হলো আমার এখানে কমপ্লিমেন্ট, আর শি হলো সাবজেক্ট। এটা কিন্তু বি ভার্ব, খেয়াল করছেন? এইটাই যদি আমি পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, শি প্রিটেন্ডেড, সে এমন ভান করেছিল, এই দেখছেন পাস্ট টেন্স চলে আসছে, অ্যাজ ইফ যেন শি হ্যাড নোন এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড, যেন সে দুনিয়ার সবকিছু জানতো। আসলে কি ও বেডি কিছুই জানতো না। এবার দেখেন শি প্রিটেন্ডেড, এইখানেও কিন্তু পাস্ট টেন্স আসছে অ্যাজ ইফ। এইবার দেখেন আপনি কিন্তু এখানে ওয়ার লিখতে পারবেন না, এটাও তো বি ভার্ব। তাহলে কি চলে আসছে, শি হ্যাড বিন সিনিয়র টু মি। তাহলে এই যে বি থাকলে আমি কি ওয়ার লিখবো নাকি হ্যাড বিন লিখবো, এটা ডিপেন্ড করে সামনে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। এরপরে দেখেন আমি আরেকটা লিখে রাখছি, শি ওয়াজ লুকিং অ্যাট মি। সমস্যা হলো আমাদেরকে অনেক সময় শেখানো হয়েছে যে অ্যাজ দ্য অ্যাজ ইফ থাকলে সামনে সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। নো, এই যে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, এবং আমি দেখেন পাস্ট কন্টিনিউয়াস লিখে রাখছি আপনাদের জন্য এখানে। শি ওয়াজ লুকিং অ্যাট মি উইথ রেড আইজ, সে আমার দিকে এমন ভাবে লাল চোখে বা চোখ রাঙাচ্ছিল যে অ্যাজ ইফ শি হ্যাড ইটেন মি আপ, যেন সে আমার খেয়েই ফেলবে। ওকে, রমজান ডাকু, ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ। আবু রায়হান রাফি ভাই, আমাদের সাজ্জাদ ভাই, হাবিবুর রহমান ভাই সহ যেই ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে থ্যাংক ইউ। তাহলে আসেন আরেকটা হলো গিয়ে, আপনি যখন কখনো দেখবেন যে একটা কাজ হতে না হতে আরেকটা কাজ বুঝাইতেছে, হ্যাঁ, কোনো একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হওয়া, বা কোনো একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা বোঝাচ্ছে, তখন আমরা কিছু স্ট্রাকচার ব্যবহার করি, যে আপনাদের জন্য স্ট্রাকচারগুলো এখানে লিখে রাখছি। হ্যাঁ, তো এখানে একটা বিষয় হলো গিয়ে আমরা বিফোরটাকে কেটে দিলাম। হ্যাঁ, বিফোরটা অনেক সময় ব্যবহার হয়, অনেক সময় ব্যবহার হয় না। তো আপনি চাইলে রাখতেও পারেন। হ্যাঁ, আচ্ছা আমি রেখেই দিলাম। হ্যাঁ, আপনি চাইলে রাখতেও পারেন। আপনাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা চারটা, এর মধ্যে এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার হলো মূলত নেগেটিভ। হ্যাঁ, এই যে আমি লিখে দিলাম, এই স্ট্রাকচার তিনটা হলো মূলত নেগেটিভ। তো নেগেটিভ স্ট্রাকচার তিনটা কি কি স্যার? নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। আচ্ছা এখানে ফন্টের নামটা হুট করে চলে আসছে, সরি। তো খেয়াল করেন, নো সুনার হ্যাড মানে হলো তেনাতেই, যেমন দেখতে না দেখতেই, শুনতে না শুনতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছতে না পৌঁছতেই। হ্যাঁ, তারপরে হার্ডলি হ্যাড, আরেকটা হলো স্কেয়ার্সলি। হ্যাঁ, আমরা অনেকে স্কার্সলি বলি, আমি নিজেও অনেক সময় ভুলভাল বলে ফেলি আর কি। স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড। এই যে দেখেন এই তিনটা ওয়ার্ডই হলো মূলত নেগেটিভ ওয়ার্ড। আপনাদের জানা আছে কিনা জানি না, ইনভার্সন নামে একটা গ্রামাটিক্যাল টপিক আছে, ইনভার্সন। ইনভার্সনের একটা রুল হলো, ইনভার্সনের অনেকগুলো রুল আছে, 10+, হ্যাঁ 10-এর অধিক রুল আছে। রুলটা আমাদেরকে বলছে যে যখন সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটা, ইফ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ আ সেন্টেন্স ইজ আ নেগেটিভ ওয়ার্ড অর সেমি নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ বা সেমি নেগেটিভ ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্টের আগে ভার্ব নিয়ে যাইতে হয়। ঠিক আছে, যেমন দেখেন এই যে সাবজেক্টের আগে হ্যাড আসছে, সাবজেক্টের আগে হ্যাড আসছে, সাবজেক্টের আগে হ্যাড আসছে। অ্যাজ সুন অ্যাজ নেগেটিভ ওয়ার্ড না, তাই এখানে সাবজেক্টের আগে ভার্ব যায়। ওকে, তাহলে খেয়াল করেন এই নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই তিনটার ক্ষেত্রে দেখছেন পাস্ট পারফেক্ট টেন্স বসছে। হ্যাঁ, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে, নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেন বা বিফোর বসে, স্কেয়ার্সলি এবং হার্ডলি হ্যাডের ক্ষেত্রে ওয়েন বসে। আর আপনি যদি অ্যাজ সুন অ্যাজ লেখেন তাহলে এখানে কিচ্ছু বসে না, জাস্ট একটা কমা বসে। হ্যাঁ, জাস্ট এখানে একটা কমা বসে। এই যে দেখেন অ্যাজ সুন অ্যাজ, এখানে অবশ্য দেখেন সবগুলো জায়গাতে V3 ছিল, এখানে পরের অংশটাই পাস্ট ইনডিফিনিট ছিল। হ্যাঁ, এটা আপনারা পারেন, সো আমি খুব বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না। এই 4 নাম্বার স্ট্রাকচারটা কিন্তু আবার অ্যাফার্মেটিভ। ঠিক আছে ম্যান, তাহলে আসেন আমরা পরের অংশটাতে চলে যাই। এই যে আপনাদের জন্য লেখা আছে, চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এটাই যদি দেখেন দেখতে না বলে আপনি যদি অ্যাফার্মেটিভে বলতে চান তাহলে বলবেন চোরটি পুলিশটিকে দেখা মাত্রই পালিয়ে গেল। এখানে স্ট্রাকচার দেয়া আছে, জাস্ট একবার দেখে নিন। আমরা খুব বেশি এক্সপ্লেইনে গেলাম না। এরপর আসতেছে ইটস টাইম, ইটস হাই টাইম। এই যে দেখেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাধারণত এই কথাটা দিয়ে আপনি যেই কাজটা করতে পারেন, এটা দিয়ে আপনি দেখেন খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, আমরা যখন প্যারাগ্রাফ লিখি, হ্যাঁ মাথায় রাখবেন, প্যারাগ্রাফ অথবা এসেই অথবা কম্পোজিশন এর কনক্লুশন, হ্যাঁ আমরা কনক্লুশন বলে আসি আর কি, এটা উচ্চারণ হচ্ছে কনক্লুশন, কনক্লুশনে ব্যবহার করা যায়। এই কথাটা দিয়ে আপনি যখন কনক্লুশনে চলে আসেন, আপনি একটা রাইটিং লিখছেন, একদম কনক্লুশনে আইসা এই কথাটা লিখতে পারেন। ঠিক আছে,
তো দেখেন এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হলো এখনই সময়, কোন একটা কাজ করার সময় এখনই, এখন যদি এই কাজটা আমরা না করি তাহলে আর কখনোই করতে পারবো না। এরকম বোঝাতে গেলে আমরা সাধারণত ইটস টাইম, ইটস হাই টাইম, হ্যাঁ, এই ফ্রেজটা ব্যবহার করি। তো এখানে আপনাদের জন্য লিখে দেওয়া আছে যে ইটস টাইম, ইটস হাই টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে হয় ভি টু, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট না থাকে তাহলে হয় ইনফিনিটিভ। যেমন দেখেন ইট ইজ হাই টাইম, সাবজেক্ট চলে আসছে, উই ওয়ার্ক হার্ড, অর্থাৎ আমাদের কঠোর পরিশ্রম করার এখনই সময়। এইখানে দেখেন ইট ইজ হাই টাইম, এইখানে কিন্তু 2 + V1 আসছে। প্রশ্ন হচ্ছে কেন? কজ এখানে সাবজেক্ট ছিল বাট এই বাক্যে সাবজেক্ট নাই। দুটো বাক্যের বাংলা কিন্তু একই, কঠোর পরিশ্রম করার এখনই সময়। দেখছেন? জাহিদ ভাই, আদনান ভাই, মৌনতা মৌ, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর আসতেছে সো ডট ডট দ্যাট, এটা দিয়ে সাধারণত এতই যে বোঝায়, এটা আমরা পড়ে আসছি। এটা অনেকটা সো দ্যাটের মতোই, সামনে প্রেজেন্ট টেন্স থাকলে পরে আমরা সাধারণত ক্যান বা মে ব্যবহার করি, সামনে পাস্ট টেন্স থাকলে আমরা সাধারণত কুড বা মাইট ব্যবহার করে আসি, প্রয়োজন বোধে নট। এটা অনেকবার পড়ে আসছেন আপনারা, হ্যাঁ। এই যে দেখেন এটা আপনারা অনেকবার পড়ে আসছেন। আমি একটা উদাহরণ দেই, যেমন এটা অনেক বেশি পড়ছেন, মনে পড়ে এই বাক্যটা লিখলে মনে পড়বে, হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে, হি ক্যান নট, এই ক্যান নট কে একসাথে লিখতে হয় অথবা এইভাবে লিখতে হয়, হ্যাঁ, ক্যান এবং নট আলাদা লেখা যায় না, ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এইটাই আপনি পাস্ট টেন্সে লিখলে ভাবে লিখতে পারতেন, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট, এটা আলাদা লেখা যায়, কুড নট ওয়াক, সে এতই দুর্বল ছিল যে হাঁটতে পারে নাই। এরপর আসতেছে হোয়াইল, হ্যাঁ, অনেক সময় কানেক্টর এটা মারাত্মক কাজে লাগে, সো আমি আপনাদেরকে এখানে 3টে স্টার দিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখেন, কাজে আসবে স্যার। তো দেখেন হোয়াইলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাধারণত, হ্যাঁ, সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আইএনজি যোগ হয়, এটা মাথায় রাখবেন। এর মানে এই নিয়মের আর কি, হ্যাঁ, মাথায় রাখবো আমরা। এর ব্যতিক্রম হয়, এর ব্যতিক্রম হয়, এর ব্যতিক্রম হইতে পারে। তো খেয়াল করেন, a snake bit him, একটা সাপ তাকে কামড় দিল, দংশন করলো, while, যখন, এই যে while আসছে না, এরপরে আপনি যখন সাবজেক্ট পেয়ে গেছেন তখন কি হয়েছে দেখেন, while he was walking। কিন্তু while এরপরে যখন সাবজেক্ট নাই তখন সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, দেখেন, দিস ইজ দ্য ডিফারেন্স। এবার আমি আপনাদেরকে দেখাই while থাকলেই যে সব সময় ফার্স্ট কন্টিনিউয়াস বা আইএনজি যোগ হয়ে জিরান্ড হবে এর কোনো গ্যারান্টি নাই, হ্যাঁ। আল আদনান বলতেছেন স্যার আই এম মুনতাহা, ধন্যবাদ মুনতাহা আম্মা জান, থ্যাংক ইউ। তাহলে দেখেন আপনি এভাবে বলতে পারেন, স্ট্রাইক, এই যে একটা প্রবাদ বাক্য, স্ট্রাইক দ্য আয়রন while it is red or while it is hot, তার মানে কি, ঝোপ বুঝে কোপ মারো, বা সময়ের কাজ সময় করো, অর্থাৎ লোহাটাকে তখনই আঘাত করো while, এই যে দেখেন while-এর পরে সাবজেক্ট আসছে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয় নাই, ঠিক আছে, হবে এরকম গ্যারান্টি দিতে পারবো না, হয় নাই, হতেও পারে। এইবার বাবারা চলে আসেন, নট অনলি বাট অলসো, আপনি মাথায় রাখবেন নট অনলি বাট অলসো এর মানে হচ্ছে শুধু ড্যাশই নয়, ড্যাশ ও। যেমন আপনি বললেন শুধু আমিই না, তুমিও একজন ভালো ছাত্র, আপনি বললেন শুধু আমিই না, তুমিও নিউ মার্কেটে যাবে, আপনি বলতে পারেন আমি শুধু ক্রিকেটই না ফুটবলও খেলি, আবার আপনি বলতে পারেন সে শুধু পড়েই না লিখেও। এই যে দেখা গেছে, আবার আপনি বললেন আমি শুধু রানাকে নয় সুমিকেও সাহায্য করেছিলাম। এই যে ড্যাশ নয় ড্যাশ ও, এরকম বোঝাতে গেলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। এইখানে প্যারালালিজমের একটা রুল আছে, রুলটা হলো আপনি যদি কখনো নট অনলির পরে সাবজেক্ট পান তাহলে আপনাকে বাট অলসোর পরেও সাবজেক্ট নিতে হবে, আপনি যদি নট অনলির পরে অবজেক্ট পান তাহলে আপনাকে বাট অলসোর পরে অবজেক্ট নিতে হবে, যদি নট অনলির পরে ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরে ভার্ব নিতে হবে, যদি নট অনলির পরে ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রে বাট অলসোর পরে ইনফিনিটিভ নিতে হবে, নট অনলির পরে যদি জিরান্ড থাকে বাট অলসোর পরে জিরান্ড নিতে হবে, যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব নিতে হবে। সোজা কথা, নট অনলির পরে যা বাট অলসোর পরে তা, হ্যাঁ, এটাকে প্যারালাল স্ট্রাকচার বা সমান্তরাল স্ট্রাকচার বলা হয়। খেয়াল করেন আমি আপনাদেরকে দেখাই দিই, যেমন নট অনলি হ্যানা, এই যে সাবজেক্ট, বাট অলসো রূপা, এই যে দেখেন আরেকটা সাবজেক্ট, গোস টু কলেজ, কলেজে যায়। আর আপনারা মনে হয় জানেন নট অনলি বাট অলসো থাকলে এক্ষেত্রে মানে এই নিয়মের ক্ষেত্রে এক্ষেত্রে দ্বিতীয়
সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, তাহলে এখানে দেখেন যে রূপা অনুযায়ী কিন্তু ভার্বটা বসছে। ট্যাগ কোশ্চেন করতে গেলেও আপনাকে সেকেন্ড সাবজেক্ট ট্যাগ কোশ্চেন আমরা এগুলো আলোচনা করেছি। একইভাবে দেখেন উই নট অনলি, এই যে দেখেন নট অনলির পরে কি আসছে ভার্ব, বার্ডলসের পরেও কি আসছে বাবা ভার্ব, পয়েমস। একইভাবে দেখেন রাজীব প্লেইজ, এই যে সাবজেক্ট চলে আসছে ভার্ব চলে আসছে, এবার নট অনলির পরে আসছে অবজেক্ট, বার্ডলসের পরে আসছে আবার অবজেক্ট। তার মানে কি নট অনলির পরে যাহা বার্ডলসের পরে ঠিক তাই, সেম জিনিস থাকতে হবে। তাজিমুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যান, আজকে দেখা গেছে আমরা আসলে বিকেল বেলায় ক্লাস নিচ্ছি, ক্লাস করাচ্ছি বলে একটু মনে হয় লোকজন কম, সমস্যা নাই। যারা পরবর্তীতে ক্লাসটা দেখবেন তারা তারা একটু কষ্ট করে, হ্যাঁ একটু কষ্ট করে, মানে লাইভ তো দেখতে পাচ্ছেন না, আর পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখে নিন। হ্যাঁ এগুলো মানে এই ক্লাসগুলো করার পর ইনশাল্লাহ আপনাকে অন্তত আর কখনোই ক্লাস 10-এর মানে 9-10-এর কানেক্টর নিয়ে বা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর প্যারাশানি নিতে হবে না। এইবার আসেন আমরা কিছু সেন্টেন্স কানেক্টরের ব্যবহার দেখব। হ্যাঁ এতক্ষণ লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার দেখছেন, এখন আমরা চলে যাচ্ছি সেন্টেন্স কানেক্টরস এর ব্যবহার। এইখানে আপনাদেরকে বলে রাখি, হ্যাঁ এই যে 1 2 3 4 5 6 7 7টা স্টার দিছি, 1 2 3 4 5 6 7 7টা স্টার। হ্যাঁ ও একটা কমে গেছে, 7টা স্টার, 7 স্টার দিয়ে রাখছি। এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন দেখব সিমিলারিটি, সাদৃশ্য বোঝাতে গেলে সেক্ষেত্রে কোন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস বা সরি কোন ধরনের কানেক্টরস গুলো ব্যবহার করা হয়। শরণ বলতেছেন এসএসসি 28, ধন্যবাদ শরণ। শরণ এবার 9-এ আছেন ইনশাল্লাহ, 2028-এর উনি পরীক্ষার্থী, আল্লাহর রহমতে অনেক ভালো করবেন ইনশাল্লাহ। হ্যাঁ এখানে দেখেন মুনতাহা বলতেছিল যে ভাইয়া স্যার বার্ডলসের পরে সাবজেক্ট না দিলে হবে না। হ্যাঁ না দিলে হবে না তো বাবা, কারণ একজন হলো হ্যানা আর একজন রূপা। আপনি যদি বার্ডলসের পরে এই সাবজেক্ট না দিতেন তাহলে রূপাকে বোঝাতো কিভাবে? হ্যাঁ মুনতাহা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ শরণ বলতেছে আপনাদের কোর্সের ক্লাস কবে শুরু হবে? আমরা কয়েকদিনের মধ্যেই, হ্যাঁ কয়েকদিনের মধ্যেই শুরু করব। শরণ আপনি এবং আপনার ছোট ভাই বোন বা বন্ধু বান্ধব থাকলে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে ঠিক আছে মুরব্বীরা, আমরা শুরু করছি কিন্তু। এবার দেখেন আপনি যখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন থাকেই, অলমোস্ট প্রশ্ন থাকেই। অনুরূপ বা মানে সাদৃশ্য যদি বোঝাতে চান, সাদৃশ্য কি জিনিস? আপনি বললেন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, মানে ভোরে উঠে ফজরের নামাজ পড়ি। এবার আপনার এক বন্ধু বলল আমিও ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি। হ্যাঁ তার মানে দেখেন দুইজনেই কিন্তু অনুরূপ কাজ করতেছেন, একই কাজ করতেছেন। হ্যাঁ এটাকে বলা হয় অনুরূপতা বা সিমিলারিটি। তো সিমিলারিটির ক্ষেত্রে আপনি লিখতে পারবেন লাইক ওয়াইজ, সিমিলারলি, করেসপন্ডিংলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ম্যানার, অলসো ইত্যাদি। ঠিক আছে, তো দেখেন একটু খেয়াল করে দেখেন তো, শিজ, এই শিজ মানে শি ইজ অ্যান এক্সেলেন্ট ফটোগ্রাফার। একটা মেয়ের কথা বলা হচ্ছে যে সে একজন খুব চমৎকার ফটোগ্রাফার। এটা একটা, হ্যাঁ এটা একটা দেখেন পজিটিভ কথা বলা হলো। অনুরূপভাবে আমরা কি বললাম দেখেন, করেসপন্ডিংলি, অনুরূপভাবে হার পেইন্টিংস আর ওয়ার্কস অফ আর্ট, তার পেইন্টিং গুলো হলো একবারে মনে হলো একদম শিল্পকর্ম। তাহলে এই যে দেখেন অনুরূপ কথা, এখানেও একটা আমরা পজিটিভ কথা বলছি, এইখানেও আমরা একটা পজিটিভ কথা বলছি, দুটোকে আমরা কানেক্ট করলাম কি দিয়ে? করেসপন্ডিংলি। খেয়াল করছেন করেসপন্ডিংলি। আচ্ছা আপনারা ভাবতে পারেন সুমন ভাই ওয়ার্কের সাথে এজ যোগ করলেন কেন? মাথায় রাখবেন এই যে ওয়ার্ক শব্দটা এটা যখন নাউন হয়, হ্যাঁ এবং এটা দিয়ে যখন কাজ বোঝায় তখন এটা হয় আনকাউন্টেবল নাউন। কিন্তু এই যে ওয়ার্কটা এর সাথে যখন এস যোগ করবেন এটা তখন নাউন হয় এবং তখন এটা প্লুরাল হয়। এটা দিয়ে সাহিত্যিকের, হ্যাঁ বা শিল্পীর শিল্পকর্ম, হ্যাঁ শিল্পীর শিল্পকর্ম বুঝায়। তাহলে শিল্পীর শিল্পকর্ম যখন বোঝাবে তখন এই ওয়ার্কস শব্দটা প্লুরাল হইতে পারে। খেয়াল করছেন? আচ্ছা এবার আসেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি বাবা? কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনা বা পার্থক্য। অর্থাৎ আগেরটা যদি পজিটিভ হয়, ওকে লেট মি টেক আ ডিফারেন্ট কালার। দেখেন আগেরটা পজিটিভ হলে পরেরটা হবে নেগেটিভ, আগেরটা নেগেটিভ হলে পরেরটা হবে পজিটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ যখন ব্যবহার করবেন তখন আপনাকে এটা ব্যবহার করতে হবে। মাথায় রাখেন এই জায়গা থেকে
হাজার বার প্রশ্ন আসে, হাজার বার। হ্যাঁ, সো আমি 7 স্টার দিলাম, মাথায় রেখেন কিন্তু। আচ্ছা, এখন দেখেন হাউএভার, যাই হোক, হ্যাঁ, ইন কন্ট্রাস্ট, অন্যদিকে, নেভারদালেস, দেখেন আমি যখন পিচ্চি ছিলাম, হ্যাঁ, আমি যখন পিচ্চি ছিলাম আমি তখন এটাকে নেভারথলেস পড়তাম। হ্যাঁ, এটা আসলে নেভারথলেস না, কিন্তু নেভারদালেস, এত কিছুর পরেও, তথাপি, তা সত্ত্বেও। হ্যাঁ, এরপরে দেখেন নানদালেস, হ্যাঁ, আমি এটাকে ছোটবেলায় পড়তাম নানথলেস, নানদালেস। ইয়েট, whereas, on the other hand, by comparison, on the contrary, instead, এই মাথায় রেখেন, এটার উচ্চারণ আমরা অনেকে ভুল করি। হ্যাঁ, আমরা অনেকে বলি কি এটা ইনস্টিড, ইনস্টিড, এটা কিন্তু ইনস্টিড না। হ্যাঁ, ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখাই, দেখেন আমি আজীবন এটাকে পড়ে আসছি, কি জানেন, আমি পড়ে আসছি, আমার মনে হয় হয়তো আপনারাও এইভাবে পড়ে আসছেন। হ্যাঁ, আমি পড়ে আসছি এইভাবেই আর কি, আমার মনে হয় আপনারা এইভাবে পড়ে আসছেন। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই, আমরা ক্যামব্রিজ ডিকশনারিতে চলে যাই। এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন আর কি, উচ্চারণটা জেনে রাখেন, ভালো লাগবে। এই যে দেখেন, হ্যাঁ, চলে আসছে না আমাদের, আমরা পড়ে আসছি ইনস্টিড, উচ্চারণ শুনেন। হ্যাঁ, ইনস্টেড, দেখছেন কি বলছে, ইনস্টেড, ইনস্টেড, কিন্তু আমরা পড়ে আসছি কি বাবা, ইনস্টিড। ইটস নট ইনস্টিড, রাদার ইনস্টেড। আচ্ছা, তাহলে ইনস্টিড অফ বলছি আমরা, এটা কি হবে, ইনস্টেড অফ। ওকে, তাহলে একটা প্রোনাউন্সিয়েশন শিখে ফেললেন কিন্তু। এইবার চলে আসেন মুরব্বী, দেখেন আমরা এখানে লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটাতে আমরা কি পাচ্ছি বাবা, দিস রেস্টুরেন্ট, আমরা এটাকে রেস্টুরেন্ট বলি অনেকে, হ্যাঁ ঠিক আছে, বাঙালিরা রেস্টুরেন্ট বলেন, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে আপনি ইংরেজিতে বলতে হয় এটাকে রেস্টুরেন্ট। দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন টাউন, এই শহরের সবচাইতে বেস্ট কিচেন, কিচেন বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এই রেস্টুরেন্টের রান্নাগুলো সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এটা কিন্তু রেস্টুরেন্টের একটা পজিটিভ সাইড। এইবার যেহেতু কন্ট্রাস্ট করবো, আমরা একটা নেগেটিভ কথা বলবো। দেখেন হাউএভার, যাই হোক না কেন, অর্থাৎ এই যতই পজিটিভ কথা বলেন না কেন, দেয়ার স্টাফস আর কোয়াইট রুড, আমরা এটাকে অনেকে রিউড বলি, তাদের স্টাফদের ব্যবহার হচ্ছে চরম রুড, শালারা খাটাস। দেখবেন অনেক জায়গায় আপনি খাইতে গেছেন, মানে আপনার মানে খাবার দিলে পানি দেয় না, পানি দিলে মনে করেন খাওয়ান দেয় না, হয় না এরকম। আবার আপনি ওরা টিপস একদিন বাড়াই দিবেন, পরের দিন আবার আপনার দেখবেন চরম সেবা করবে আর কি। হ্যাঁ, তো এই হলো কি ঘটনা আর কি। হ্যাঁ, একটা ছোট্ট টিপস দেই আপনাদেরকে, দেখেন আমি যে কাজটা করি, আমি যখন বুঝি যে কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে আমার একবার না কয়েকবার যাইতে হবে, আমি কি করি ভাই জানেন, যারা খাবার সার্ভ করে এদের সাথে সম্পর্ক ভালো করে ফেলি। হ্যাঁ, তবে দেখেন ওই এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য না, মানে আমার যা দরকার সেটাই যাতে সেটাই যাতে আমাকে সে ভালোভাবে সার্ভ করে, বুঝছেন। দেখা গেছে টিপসটা একটু 10 টাকা বাড়ায় দিবেন, এরপর থেকে দেখবেন আপনি আসলে দৌড় দিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। ও ম্যান, কই গেলাম, আচ্ছা, বোর্ডটা 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 আমাদের একটু রেসপন্স করতে প্রবলেম হচ্ছে, হ্যাং হয়ে গেছে বোর্ডটা। হ্যাঁ, তো আমার কথা শুনতে থাকেন আর কি। ওল্ড পোলাবাইন গুলা কই, রিফাত বলতেছে ওল্ড পোলাবাইন গুলা কই, এখানে সব কচি কচি পোলাবাইন বাবা, ওল্ড পোলাবাইন কই পাবেন। হ্যাঁ, আপনিও পিচ্ছি, আমরাও পিচ্ছি, সব পিচ্ছি, এখানে বুড়া মানুষ নাই। ঠিক আছে মুরব্বী, তাইলে আসেন তো পরের স্লাইডে জায়গা। আচ্ছা, এবার আমরা দেখব কন্ডিশনালিটি। কন্ডিশনালিটি মানে কি, কন্ডিশনালিটি মানে হচ্ছে শর্ত। যখন শর্ত বোঝায় তখন আমরা ইফ, ইন কেস, আনলেস, আনলেস মানে কি, যদি না, মানে ইফ নট কে আনলেস দিয়ে এক্সপ্রেস করা হয়। প্রোভাইডেড মানেও হচ্ছে যদি, অনলি ইফ একমাত্র যদি, ইভেন ইফ এমনকি যদি, ইভেন দো এমনকি যদিও, আদারওয়াইজ। হ্যাঁ, তো আমরা এইভাবে আমরা কন্ডিশনাল দেখে আসছি। কজ এন্ড রিজাল্ট, হ্যাঁ আমরা এটাকে রেজাল্ট বলি, উচ্চ হচ্ছে রিজাল্ট, কজ এন্ড রিজাল্ট। তো দেখেন তো, কারণ এবং ফলাফল এইটাকে আমরা যখন যোগ করব, আমরা দেখেছিলাম লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাজ সিন্স বিকজ দিয়ে এই কাজ সেরে আসছি আমরা। হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাজ সিন্স বিকজ দিয়ে আমরা এই কাজটা সেরে আসছি। এইখানে 7 স্টার দেন, এই জায়গা থেকে অনেক বেশি কাজ, মানে আপনার কোয়েশ্চেন আসবে আর কি, আসে। তাহলে দেখেন অ্যাজ আ রিজাল্ট অথবা ফর দিস রিজন, এর জন্য, এর ফলে, অ্যাজ আ কনসিকুয়েন্স, এর ফলে, দেয়ারফর, দিস ইজ হোয়াই, consequently, thus, accordingly, এইভাবে। ওকে, আচ্ছা, বুঝতেছেন তো?
আচ্ছা তাহলে চলে আসি আমরা। আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে আমরা একটু দেখি কারণ এবং ফলাফল। রূপা হ্যাজ স্কিপড স্কুল অন ম্যানি অকেশনস। বিভিন্ন কারণে রূপা স্কুল স্কিপ করছে। স্কিপ করছে মানে কি? স্কুলে ফাঁকিবাজি করছে, সোজা কথা। তাহলে এই যে ফাঁকিবাজি করাটা, এইটা হলো তার কারণ। এর ফলাফল স্বরূপ কি ঘটছে আমরা একটু দেখি। দেখেন, শি হ্যাজ ফেইলড ইন দ্য ফাইনাল এক্সাম। এইবার দেখেন ফলাফল স্বরূপ, হ্যাঁ, উনি ওনার পাওয়ার দেখাই দিছে, যেই স্যার তার খাতা কাটে তিনিও তার পাওয়ার দেখাই দিছে। উনি পাওয়ার দেখাইছে ক্লাস মিস করে, স্যারে পাওয়ার দেখাই দিছে ফেল করাইয়া। এই যে দেখেন তো, এটা কি ভাই? ফলাফল। ফলাফল কি পজিটিভ আসছে? আসে নাই। তো তুমি ক্লাস মিস দিবা, ফলাফল ভালো পাবা কেমনে? এই যে দেখেন, অ্যাজ আ কনসিকুয়েন্স। আপনি চাইলে লিখতে পারতেন সো, আপনি চাইলে লিখতে পারতেন অ্যাজ আ রেজাল্ট, হ্যাঁ, লেখা যায়। এবার চলে আসেন, দেখেন ধারাবাহিকতা, সিকোয়েন্সিং যখন আমরা বুঝাই, হ্যাঁ, সিকোয়েন্সিং ধারাবাহিকতা বোঝাচ্ছেন। ধারাবাহিকতা খুব সহজ জিনিস, যে ফার্স্ট অথবা ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস, টু বিগিন উইথ, টু স্টার্ট উইথ। সেকেন্ড হলে সেকেন্ড অথবা সেকেন্ডলি, অথবা ইন দ্য সেকেন্ড প্লেস। খেয়াল করছেন? ফর অ্যানাদার থিং, হ্যাঁ। তারপরে দেখেন থার্ড, থার্ডলি ইত্যাদি। এই কাজগুলো আপনি করতে পারবেন, এগুলো দেখে নিন। চলে আসি আমরা যখন কোনো কিছু ব্যাখ্যা দিতে যাই, হ্যাঁ, আমরা যখন কোনো কিছুকে ব্যাখ্যা দিতে চাই, একটা কথা বলছেন, আপনি এবার ব্যাখ্যা দিতে চাচ্ছেন, তো ব্যাখ্যা দিতে চাচ্ছেন বা উদাহরণ যখন দিতে চাইবেন, তখন আপনারা এই কাজটা করতে হবে। তা কি কাজ করতে হবে? দেখেন, এখানে আপনাকে ব্যবহার করতে ফর এক্সাম্পল ব্যবহার করবেন, যেটা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক, ভিজ, ইজি, আইই। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে কি ইজি আইই বলে? নাও, আমি এটা গতদিন আপনাদেরকে বলেছিলাম, এটাকে বলা হয় এক্সাম্পলি গ্রাসিয়া। আর আই যেটা, এটা হচ্ছে ইডেস্ট। এগুলো মূলত ল্যাটিন ফ্রেজ, এর বাংলা হলো উদাহরণ স্বরূপ। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, এই আপনি যখন লিখবেন ই ডট জি ডট, আপনি যখন লিখবেন আই ডট ই ডট, আপনি লেখার সময় এগুলো লিখবেন, কিন্তু পড়ার সময় আপনাকে পড়তে হবে সাচ অ্যাজ। পড়ার সময় আপনাকে পড়তে হবে ফর এক্সাম্পল। পড়ার সময় আপনাকে পড়তে হবে দ্যাট ইজ। খেয়াল করছেন? আচ্ছা, তো দেখেন, আই উইল বাই সাম ভেজিটেবলস, আমি কিছু শাকসবজি কিনবো, সাচ অ্যাজ। আমি এখানে কিন্তু দেখেন নাম বলতে পারতাম, হবে নেইমলি। এখানে নেইমলিও বলা যায়, নাম স্বরূপ। এই নেইমলি মানে হলো নাম স্বরূপ, যে এগুলোর নাম হলো নেম স্বরূপ। কিউকাম্বার, ক্যারটস, ব্রিঞ্জালস, এটসেট্রা। এই ব্রিঞ্জাল কি জিনিস কোন তো? ব্রিঞ্জল মানে হচ্ছে গিয়ে বেগুন। ব্রিঞ্জল হলো গিয়ে বাবা বেগুন। এবার আসেন, আপনি যখন এমফেসাইজ করবেন, এমফেসাইজিং মানে হলো জোর দেয়া, হ্যাঁ, যখন বেশি জোর দিবেন, তখন আপনি বলবেন অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, এর ফলে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এই যে জোর দিলেন, হ্যাঁ, জোর দিয়ে কথা বলতেছেন। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। ইনডিড, প্রকৃতপক্ষে, ইনডিড তো দুইবার আসছে। সার্টেনলি, নিশ্চিতভাবেই। আনডাউটেডলি, হ্যাঁ, এই দেখেন এখানে বি কিন্তু সাইলেন্ট থাকবে। আনডাউটেডলি, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, যেমন দেখেন, জোর দিয়ে বলতেছি, আই লাভ স্লিপিং উইথ মাই পেট ক্যাট। আমি আমার পোষা বিড়ালটার সঙ্গে ঘুমোতে পছন্দ করি। মানে আমি যখন ঘুমাই, দেখবেন আপনাদের বাসায় যদি বিড়াল টিড়াল থাকে, তাহলে দেখবেন যে আপনি ঘুমাচ্ছেন, বিড়াল কি করতেছে? আইসা আপনার গায়ের সাথে দলাদলি করতেছে। ইনফ্যাক্ট, আপনি এখানে ইনফ্যাক্ট বলতে পারেন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হ্যাঁ, আপনি এখানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বলেন, ইনফ্যাক্ট বলেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে। আচ্ছা, এটা এর ফলে না, হ্যাঁ, এটা এর ফলে না, এটা মূলত প্রকৃতপক্ষে বোঝায়। প্রকৃতপক্ষে, আই ক্যান্ট ফিল অ্যাসলিপ আনলেস ইটস ইন মাই বেড। প্রকৃতপক্ষে আমার বিছানায় যদি বিড়ালটা না থাকে, আমি ঘুমোতেই পারি না। ঠিক আছে স্যার, সলিউশন করতে গেলে বুঝি না কোনটা কখন অ্যাপ্লাই করব। আমি সলিউশন করাই দেখা দিব বাবা, ঠিক আছে তাজিমুল ইসলাম, সমস্যা হবে না, আমি সলিউশন করে দেখা দিব আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন, যখন আপনি কনক্লুড করবেন, হ্যাঁ, অর্থাৎ যখন উপসংহার বা ইতি টানছেন, তখন আমরা সাধারণত কি বলি? ইন কনক্লুশন। এই দেখেন, এটা কিন্তু ইন কনক্লুশন, নট শন। ইন ব্রিফ, পরিশেষে বলা যায় যে। দেখেন, ইন সামারি অথবা ইন শর্ট, পরিশেষে। টু সাম আপ, টু কনক্লুড। এরপর দেখেন, অন দ্য হোল, ওভারঅল, এভাবে আমরা বলতে পারি। যেমন দেখেন, ইন কনক্লুশন, পরিশেষে, আই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার গেস্ট স্পিকার।
দেখা গেছে শেষমেশ আমরা অনেক সময় কি করি, কথাবার্তা সব বলা শেষ, তখন আমি বললাম ইন কনক্লুশন, মানে আমার পুরো বক্তৃতা শেষমেশ এসে বললাম পরিশেষে আই উড লাইক টু থ্যাঙ্ক, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের গেস্ট স্পিকারকে। আচ্ছা, এইবার চলে আসেন কারেকশন। আপনি যখন একটা কথা বলছেন, এই কথাটাকেই যখন আবার কারেক্ট করে দিচ্ছেন, সংশোধন করছেন, বা একটা ভুল ছিল বা একটা কথা বলছেন বলতেছেন না এইটা না বরং ওইটা, খেয়াল করেন কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এখানে স্টার দিয়ে দিই কয়েকটা। হ্যাঁ, দেখেন আপনি একটা কথা বলছেন, কথা বলার পর আপনি ওইটারে সংশোধন করে দিচ্ছেন, তখন আপনি এই কাজটা করবেন। হ্যাঁ, দেখেন আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন রাদার, বরং। হ্যাঁ, এই রাদারটা ব্যবহার করা হয় কখন, কোন একটা পছন্দ প্রকাশ করতেছেন, তারপরে দেখেন কোনো কিছুর উপর জোর দিতে অথবা সংশোধন করে দিতে গেলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি ওস্তাদ, রাদার। এখানে আপনি ব্যবহার করতে পারবেন টু বি মোর প্রেসাইজ, আসলে, হ্যাঁ, আরো সুনির্দিষ্ট করে বলতে গেলে এই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। তো এটা আপনারা একটু মাথায় রেখা দিয়েন, কাজে আসবে ইনশাল্লাহ। রাদার ব্যবহার করতে পারবেন টু বি মোর প্রেসাইজ, হ্যাঁ, টু বি মোর প্রিসাইজ। একটু দেখি আমরা এখানে কি লেখা আছে, জাস্ট পড়লেই বুঝতে পারবেন। দেখেন, নো আই এম নট টায়ার্ড। একজন আমারে জিজ্ঞেস করতেছে যে সুমন ভাই মেলা এখন ক্লাস নিয়েছেন, আপনি কি টায়ার্ড? তখন আমি বললাম নো আই এম নট টায়ার্ড, আমি টায়ার্ড না। এইবার সংশোধন করে বললাম যে রাদার, বরং, দ্য অপোজিট ইন ফ্যাক্ট, আমি এইটার অপোজিট, আমি এখনো শরীরে মেলা এনার্জি। এরকম বলতে গেলে আমরা কি ব্যবহার করছি দেখেন, রাদার। ওকে, আচ্ছা, তারপর দেখেন আপনি বলতেছেন ইউ মাইট ওয়ান্ট টু চেঞ্জ আ ফিউ থিংস, তুমি হয়তো কিছু জিনিস চেঞ্জ করবে, একজনকে বলতেছেন তোমার এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, বা তুমি হয়তো এই জিনিসগুলো চেঞ্জ করবে। টু বি মোর প্রেসাইজ, একবারে সুনির্দিষ্ট করে বলতে গেলে আই থিঙ্ক ইউ শুড স্টার্ট এগেইন ফ্রম স্ক্র্যাচ, তোমাকে আবার শুরু থেকে, বা তোমাকে আবার ভালোভাবে শুরু করতে হবে। ওকে ম্যান? আচ্ছা, তাহলে চলে আসি এবার আমরা ডিসিশন। আপনি যখন সিদ্ধান্ত নিবেন, আপনি যখন সিদ্ধান্ত নিবেন তখন সো, হ্যান্স, দেয়ারফর, এভাবে ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, উই সাসপেক্ট দে আর ট্রাইং টু হাইড সামথিং। আমরা বললাম যে আমরা সাসপেক্ট করছি, সন্দেহ করছি যে তারা কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। এবার আমরা সিদ্ধান্তে আসতেছি, হ্যান্স, সেজন্য উই নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনকুয়ারি, আমাদের অবশ্যই একটা স্বাধীন ইনকুয়ারি দরকার। ইনকুয়ারি মানে কি, তদন্তের প্রয়োজন। ঠিক আছে, এবার অ্যাডিশন, কোনো কিছুর সম্পর্কে আপনি একই জাতীয় তথ্য যদি বারবার অ্যাড করেন, একই জাতীয় তথ্য আপনি অ্যাড করতেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন মোর ওভার। দেখেন অনেকে এই মোর ওভার এবং হাউ এভার এই দুইটার পার্থক্য বোঝে না ভাই, খুব বিপদ। মোর ওভারের কাজ হলো সামনেরটা যদি পজিটিভ হয় পেছনেরটাও পজিটিভ হবে, সামনেরটা যদি নেগেটিভ হয় পেছনেরটাও নেগেটিভ হবে। অন্যদিকে হাউএভারের কাজ হলো সামনেরটা পজিটিভ হলে পেছনেরটা নেগেটিভ, সামনেরটা নেগেটিভ হলে পেছনেরটা পজিটিভ। খেয়াল করছেন? দেখেন আবারও বলি আমি, অনেকে মোর ওভার এবং হাউএভার এই দুইটার পার্থক্য করতে পারে না, খুব খুব কষ্ট লাগে আর কি। হ্যাঁ, তো মোর ওভারের ক্ষেত্রে কি হয় ভাই, সামনেরটা পজিটিভ হলে পরেরটাও পজিটিভ, মানে আপনি সমজাতীয় আইডিয়া অ্যাড করতেছেন আর কি। অথবা মোর ওভারের ক্ষেত্রে যদি সামনেরটা নেগেটিভ হয় তাহলে পেছনেরটাও হবে নেগেটিভ। অন দ্য আদার হ্যান্ড, দেখেন অন্যদিকে হাউ এভারের ক্ষেত্রে আগেরটা পজিটিভ হয়েছে মানে দাদা পেছনেরটা নেগেটিভ হয়ে যাবে, আবার আগেরটা নেগেটিভ হয়েছে মানে দাদা পেছনেরটা পজিটিভ হয়ে যাবে। তাহলে হাউ এভার এবং মোর এভার কিন্তু নট সিমিলার, বাট আমরা অনেকে এটাকে সিমিলারলি ব্যবহার করি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন হ্যানা ইজ ব্রিলিয়ান্ট, হ্যানা মেধাবী, এই যে একটা পজিটিভ কথা বলা হয়েছে হ্যানার সম্পর্কে। আমরা আবার কি বলতেছি দেখেন, শি ইজ হার্ড ওয়ার্কিং, মেয়েটা আবার পরিশ্রমী, এটাও পজিটিভ। তো এই দুটোকে যখন আমি অ্যাড করলাম ব্যবহার করছি কি, মোর ওভার, কিন্তু হাউ এভার ব্যবহার করলে আমাদেরটা কি হইতো দেখেন, হ্যানা। আবার বললেন না চাচা হ্যানা কোথায়, এই যে কি যে ট্রেন্ড আসছে ভাই, তাহলে দেখেন আমরা বলতে পারি হ্যানা ইজ ব্রিলিয়ান্ট, হ্যানা হলো মেধাবী। এবার দেখেন একটা পজিটিভ কথা বলছি, এখন আমি এই হ্যানার নামে নেগেটিভ কথা কব। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি, শি ইজ কোয়াইট লেজি। হ্যাঁ, লেজি না বলে আমি একটা সমার্থক শব্দ লিখে দেই, এগুলো মাথায় রাখেন, কাজে লাগবে, স্লাগিশ। তাহলে এই যে দেখেন
আমি হেনার সম্পর্কে বললাম যে আমাদের হেনা বোনটা খুব ভালো, খুব মেধাবী, কিন্তু সমস্যা হলো এত মেধা থাকলে লাভ কি? বেটি তো এই মহিলা তো কি এমাইয়া তো ভাই অলস। তাহলে এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটার যোগ করবেন কি দিয়া? হাউএভার দিয়া। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাউএভার এন্ড মোরএভার। মোরওভার, তো আমরা অনেকে যেই কাজটা করি, আমরা অনেকে এই হাউএভার এবং মোরওভারটারে একই রকম, মানে দেখতে একই রকম লাগে, তো এই কাজ করে দেই। তাই এই মোরওভারের জায়গায় ফার্দারমোর, বিসাইডস, বিসাইড না কিন্তু বিসাইডস, ইন অ্যাডিশন, নট অনলি, বাট অলসো, ব্লা ব্লা, এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এইবার এই যে আমরা এতগুলো রুল দেখলাম, হ্যাঁ, এতগুলো রুল দেখছেন, এই রুলগুলোকে কুল হেডে জাস্ট খেয়াল করেন, তাইলে আর ভুল করে গুল মেরে হুলস্থুল কাণ্ড ঘটাইতে হবে না। আমরা জাস্ট একটু খেয়াল করে দেখেন, আমরা এই যে কানেক্টরের যে অনেকগুলো রুল দেখলাম, এই রুলগুলোকে জাস্ট আমি সহজ কয়টা রুল দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ খেলা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে আপনারা যেটা মাথায় রাখতে হইব, হ্যাঁ, খেয়াল করেন কিন্তু খুব চমৎকার জিনিস। আপনি যদি কখনো দেখেন পার্সন অর্থাৎ ব্যক্তি দেয়া আছে, এরপরে দেয়া আছে ভার্ব, ধরেন এখানে আছে গ্যাপ, তাহলে কি লিখবেন? হু। আপনি যদি কখনো দেখেন এরকম যে থিং, মানে বস্তু দেয়া আছে, তারপর দেয়া আছে ভার্ব, মাঝখানে আপনাকে লিখতে হবে দ্যাট অথবা হুইচ। খুব সহজ জিনিস, কিন্তু আমি একটা করে এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি একটা বাক্য লিখলাম এরকম, I saw a boy dash was tall. আমি একটা ছেলেরে দেখলাম যে ছিল, মানে ছিল লম্বা। তাহলে দেখেন তো ব্যক্তি এবং ভার্ব এর মাঝখানে গ্যাপ আছে না? তাহলে এই গ্যাপে আমরা খ্যাপ মারবো কি দিয়ে, পূরণ করব কি দিয়া? হু দিয়া। কেন? কজ বয় হলো ব্যক্তি। এবার দেখেন থিং বা বস্তু থাকলে এরপরে যদি ভার্ব থাকে, যেমন আমি এখানে একটা বাক্য লিখে দেই আপনাদেরকে। হ্যাঁ, ধরেন একটা বাক্য থাকলে এরকম, the car dash, the car dash was blue, was parked in front of, বাক্যটা বড় হয়ে গেল না, in front of my office। এখন আপনি দেখতে পাইতেছেন যে ভাই খার, এটা হলো বস্তু, এরপর আবার দেয়া আছে ভার্ব, তাহলে কি লিখবো? তাহলে আমরা এখানে উইচ অথবা দ্যাট লিখবো। এখানে উইচ দ্যাট এর মধ্যেও পার্থক্য আছে, রেস্ট্রিক্টেড নন রেস্ট্রিক্টেড ক্লজ, ওগুলোকে আমরা যাচ্ছি না, হ্যাঁ, এগুলো নিয়ে খুব বেশি প্যারেশানি নেওয়া লাগবে না। এবার দেখেন সাধারণত ভার্বের পরে গ্যাপ থাকলে আমরা হোয়াট লিখতে পারি, সবসময় যে লেখা যাবে এরকম না, ঠিক আছে? সবসময় লেখা যাবে এরকম না, মোস্ট অফ দ্য কেস এরকম হয়। এটাকে একদম ধরতেই, মানে একদম হবেই এই গ্যারান্টি দেওয়া যায় না। যেমন আপনি বললেন আই নো, আমি জানি, হোয়াট শি ওয়ান্টস, আমি জানি সে কি চায়। আবার দেখেন আমি কিন্তু এভাবে লিখতে পারতাম আই নো হোয়ার শি লিভস, যদি স্থান বোঝাইতো আর কি। আচ্ছা, এবার দেখেন যদি সময় থাকে তারপরে সাধারণত ওয়েন বসে। যেমন ধরেন আমি বললাম, অনেকভাবে বলা যায় আর কি, আমি একদম সহজ করে বলতেছি, 1975 is the year, 1975 সাল হলো সেই সাল বা বছর। এই যে দেখেন টাইম দেয়া আছে, when she got the job, যখন সে চাকরিটা পেয়েছিল। এরপরে কোনো প্লেস থাকলে এরপরে হয় আর বসে। যেমন ধরেন আপনি বললেন I was, বারবার আই না লিখে আপনি লিখতে পারেন she was born in খুলনা, সে খুলনায় জন্মগ্রহণ করেছিল, যেটা প্লেস। হোয়ার, যেখানে, পিপল মানুষেরা, আর ভেরি হসপিটেবল, যেখানে মানুষেরা অত্যন্ত অতিথিপরায়ণ। ঠিক আছে, খুলনার কেউ থাকলে দাওয়াত দিয়েন। ওকে ম্যান, আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে এবার একটু আসেন তো আমরা দেখি একটু প্র্যাকটিস করতে পারি কিনা। আরো দেয়া আছে কিন্তু, যেমন যদি রিজন শব্দটা থাকে বা কারণ থাকে তাহলে আপনি বলবেন হোয়াই। যেমন আমরা বলতে পারি দিস ইজ দ্য রিজন
হ্যাঁ, ইভেন এখানে রিজন না থাকে, দিস ইজ দ্য কজ, এটা হচ্ছে সেই কারণ। ওয়াই, যে জন্য, আই রিবিউকড, এই রিবিউক মানে হচ্ছে কাউকে বকা দেয়া, রিবিউকড হার। এরপরে দেখেন কোনো প্রসেস থাকলে, হ্যাঁ প্রসেস কথাটা থাকলে আপনি লিখবেন হাউ। হ্যাঁ, এরপর আপনি যেটা মাথায় রাখবেন, মোর অথবা লেস। হ্যাঁ, মোর অথবা লেস মানে কম্পারেটিভ ডিগ্রি থাকলে, যেমন বেটার, টলার, হায়ার ইত্যাদি, এক্ষেত্রে আপনি দেন লিখবেন। যেমন she was taller dash I expected। এই যে দেখেন তো ভাই, আপনি দেখতেছেন গ্যাপের আগে কম্পারেটিভ ডিগ্রি আছে, তাহলে কি লিখবেন? আমি যতটা এক্সপেক্ট করছিলাম সে তার চেয়ে লম্বা ছিল। হ্যাঁ, এরপরে সমজাতীয় একাধিক নাউন বা ইনফরমেশনের মাঝখানে সমজাতীয় হলে অ্যান্ড বসে, ঠিক আছে? আপনি বলেন লোকটা ভালো এবং তার চরিত্র ভালো, হ্যাঁ কাজকর্ম ভালো, এরকম ইত্যাদি। আর বিপরীত ধর্ম যদি হয়, ধর আপনি বলেন যে লোকটা গরিব কিন্তু সুখী, এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তো এগুলো আমরা একটু মাথায় রাখবো কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আরেকটা বিষয় একটু মাথায় রাখেন, আরো কিছু ট্রিক্স দেখাই দিচ্ছি, জাস্ট এই ট্রিক্স গুলো দেখেও আপনি ইনশাল্লাহ কয়েকটা মার্ক পেতে পারেন। যদি কোনো সেন্টেন্স দেখতে পান যেখানে ধরে নেন আপনার একটা মাস্ট দেয়া আছে, শুড দেয়া আছে, হ্যাভ টু দেয়া আছে, হ্যাজ টু দেয়া আছে, অর্থাৎ সাজেশন দেয়া হচ্ছে, ঠিক আছে? একটা সাজেশন দেয়া আছে, তারপরে একটা স্পেশালি নেগেটিভ রেজাল্ট দেয়া আছে, মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আপনাকে লিখতে হবে আদারওয়াইজ। আমি একটা বাক্য লিখে দেখাই আপনাদেরকে। দেখেন, ধরেন এখানে বলা হলো উই মাস্ট টেক stern steps in this regard। in this regard মানে এই বিষয়ে, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। দেখেন একটা সাজেশন দেওয়া হচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে দেওয়া হয়েছে গ্যাপ, তারপরে একটা নেগেটিভ রেজাল্ট দেওয়া হয়েছে। দেখেন এটা কিন্তু সাজেশন দেওয়া হয়েছে, এই যে মাস থাকতে পারে, শুট থাকতে পারে, হ্যাঁ ড্যাশ উই হ্যাভ টু সাফার আ লট, আমাদেরকে ব্যাপক সাফার করতে হবে। তাহলে দেখেন এটা দেয়া আছে একটা সাজেশন, এটা দেয়া আছে একটা সাজেশন, এরপরে দেখেন এখানে দেয়া আছে ফল, যে এই সাজেশন যদি আপনি ফলো না করেন তাহলে আপনি ধরা খাবেন নেগেটিভ। তাহলে আপনি এখানে কি লিখবেন? এই যে আপনাকে এখানে লিখতে হবে আদারওয়াইজ। দেখছেন খেয়াল করে? এগুলো মাথায় থাকলে দেখবেন আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর খুব ইজিলি করতে পারি। এরপর আমি যে বিষয়গুলো দেখাইছি এগুলোকে আমি আপনাদেরকে ট্রিক্স হিসেবে দেখাচ্ছি। যদি কখনো দেখেন যে ফলাফলটা পজিটিভ, কারণটা পজিটিভ, তো আমরা কারণ এবং ফলাফল পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ হলে কি করছি? অ্যাজ সিন্স বিকজ দিয়ে যুক্ত করছি। এটাই উল্টে দিয়ে বলতে পারেন অ্যাজ সিন্স বিকজ যুক্ত। হ্যাঁ, এটা আমরা কোথায় শিখছি? হ্যাঁ, এটা আমরা কোথায় শিখছি? এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, একবারে শুরুর দিকে দেখিয়েছিলাম। সমস্যা হচ্ছে কি, আপনারা যদি আগের ক্লাসটা মনোযোগ সহকারে না করেন তখন এইখানে আপনার একটু কষ্ট হতে পারে। হ্যাঁ, আমি আপনাকে দেখাইছিলাম যে অ্যাজ সিন্স বিকজ থাকলে কি হবে। হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে অ্যাজ সিন্স বিকজ এর আগে যদি ফলাফল থাকে পরে থাকবে কারণ, আগে যদি কারণ থাকে পরে থাকবে ফলাফল। ফলাফল পজিটিভ হলে কারণ হয় পজিটিভ, ফলাফল নেগেটিভ হলে কারণ হয় নেগেটিভ। দোয়ালদোটা ঠিক এটার ব্যতিক্রম। মনে পড়তেছে বাবা? হ্যাঁ, এগুলো মাথায় না রাখলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সো আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এগুলো আপনারা পড়ছেন, আপনাদের আর প্যারেশানি নিতে হবে না। ওই তথ্যগুলো এখানে দেয়া আছে, দেখেন সেম অবস্থা। অ্যাজ সিন্স বিকজ এর ফলাফলটা যদি নেগেটিভ হয় কারণ নেগেটিভ হবে, আবার অ্যাজ সিন্স বিকজ যুক্ত কজটা নেগেটিভ হলে রেজাল্টটা, মানে সেম তথ্যগুলোই আমি জাস্ট এখানে দিয়ে রাখছি। এটা একটু পরে কাজে লাগবে। আর একটা বিষয় দেখেন, আরো কিছু ট্রিক্স, হ্যাঁ এগুলো কিন্তু এগুলো দিয়েই জাস্ট আপনি এগুলো দেখাই দেখবেন অনেকগুলো মার্ক কভার করতে পারবেন ইনশাল্লাহ। অনেক বোর্ড কোশ্চেন আপনি সলভ করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, যদি দেয়ার ফোর সো দিস ইজ হোয়াই থাকে তাহলে দেখবেন সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, ক্যান নট, বাট এইভাবে থাকবে আর কি, ঠিক আছে? আবার দেখেন দেয়ার ফোর সো এই জায়গায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকতে পারে। আবার দেখেন দেয়ার ফোর এই যে এই শব্দগুলো থাকতে পারে। হ্যাঁ, দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, এই কথা অস্বীকার করা যাবে না যে, মানে যেই বিষয়গুলো আমি দিয়ে রাখছি, হ্যাঁ এখানে যেগুলো দিয়ে রাখছি জাস্ট এটা মাথায় রেখেন, দেখবেন কত সহজে আপনি প্রশ্নগুলো সমাধান করতে পারেন। দেখেন এতক্ষণ আমি যা দেখাচ্ছি সেগুলো কি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে,
সমজাতীয় বেশ কিছু তথ্য যদি থাকে, যেমন পজিটিভ বা নেগেটিভ দিক থেকে, ধরে নেন 5টা সমজাতীয় পজিটিভ তথ্য দেয়া আছে, 5টা সমজাতীয় নেগেটিভ তথ্য দেয়া আছে। ধরে নেন আপনি ফেসবুকের অথবা ইন্টারনেটের অথবা মোবাইল ফোনের আপনি 5টা পজিটিভ সাইড বলতেছেন, সেক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে, মোর ওভার প্লাস সেন্টেন্স, হ্যাঁ, সমজাতীয় 1 2 3টা সেন্টেন্স, পরে আরেকটা সেন্টেন্স, তাহলে আপনাকে কি লিখতে হবে, মোর ওভার, হ্যাঁ, এর সাথে আরেকটা কথা থাকতে পারে অ্যাজ ওয়েল অথবা অলসো। যেমন দেখেন, দ্য হোল রিপোর্ট ইজ ব্যাডলি রিটেন, পুরো রিপোর্টটাই খারাপভাবে লেখা হয়েছে। তাহলে দেখেন তো এটা একটা নেগেটিভ কথা কিনা, নেগেটিভ। ইট ইজ ইনঅ্যাকুরেট অলসো, এটা ইনঅ্যাকুরেটও, এই যে দেখেন অলসো শব্দটাও আছে, তাহলে মাঝখানে আমরা কি লিখবো, মোর ওভার লিখবো। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা একটু প্র্যাকটিস সেকশনে চলে যাই। এতক্ষণ যেটার জন্য আমরা বা আপনারা ওয়েট করছিলেন, যে আসেন আমরা একটু প্র্যাকটিস সেকশনে চলে যাই, প্র্যাকটিস করা শুরু করি, দেখি কেমন হয়। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, দেখেন আমরা খুব ইজিলি এটাকে সলভ করে ফেলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্নটা দেখছেন, এইটা ঢাকা বোর্ড 2025-এ আসছে। অনেক স্টুডেন্টকে বলতে শুনি যে ভাই ঢাকা বোর্ড তো অনেক সহজ, অনেক সহজ কিনা, আসেন আমরা একটু মিলায় দেখি। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর, আমাদেরকে কানেক্টর ব্যবহার করে, উপযুক্ত কানেক্টর ব্যবহার করে এই যে প্যাসেজটা এটা সলভ করতে বলছে। তাহলে এখানে একটা মেয়ের নাম দেখতে পাচ্ছি রুমা। রুমা এই যে স্টুডেন্ট অফ ক্লাস 10, রুমা ক্লাস 10 এর একজন ছাত্রী। শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট। তো আমরা একটু খেয়াল করি, দেখেন শি ইজ মেরিটোরিয়াস, সে মেধাবী, মেধাবী হওয়াটা একটা পজিটিভ কথা। শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট, সে কখনোই তার এই মেধা নিয়ে বড়াই করে না। তাহলে দেখেন সে মেধাবী কিন্তু মেধা নিয়ে বড়াই করতেছে না, অনেকটা মনে হচ্ছে একটা পজিটিভ, পরেরটা বড়াই করা উচিত ছিল কিন্তু করে না, তাহলে এটা নেগেটিভ। তাহলে আমরা এই জায়গাটাতে কি ব্যবহার করব, অলদৌ অথবা দৌ। এখন বলতে পারেন ভাই বড়াই করে না, এটা তো একটা পজিটিভ কথা। হ্যাঁ পজিটিভ কথা, কিন্তু দেখেন মেধাবী হলে বড়াই করা উচিত ছিল কিন্তু করে নাই, তার মানে একটাকে পজিটিভ ধরে সেটা সাপেক্ষে আমরা একটাকে নেগেটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি আসতেছে দেখেন, যদিও সে মেরিটোরিয়াস কিন্তু সে কখনো এটা নিয়ে বড়াই করে না। শি ইজ হেল্পফুল টু অল, সে সবাইকে হেল্প করে, সহায়তা করে। তারপরে কি বলতেছে দেখেন, এনি ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, কোন স্টুডেন্ট তার সামনে কোনো সমস্যা নিয়ে আসে, সামনে কি আছে এটা আমরা দেখতেছি না, শি ট্রাইজ টু হেল্প হিম অর হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। তাহলে দেখেন আমরা এখানে ইফ দিয়ে এই উত্তরটা দিতে পারি, ইফ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, যদি কোনো ছাত্রছাত্রী তার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, সে সব সময় তাকে সাহায্য করার চেষ্টা করে। এখন বলতে পারেন ভাই আমরা তো পড়ছি ইফযুক্ত অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, সব সময় হবে এরকম না। আমরা বলেছিলাম দেখেন আপনাদের জিরো কন্ডিশন মনে আছে কিনা, জিরো কন্ডিশনটা কি, আগের অংশেও প্রেজেন্ট পরের অংশেও প্রেজেন্ট। এটা কখন হয়, চিরন্তন সত্য হলেও হয়, অভ্যাসগত কাজকর্ম হলেও হয়। যেমন এই মেয়েটার অভ্যাস হচ্ছে কেউ তার কাছে আসলে সে তাকে সহায়তা করে। হ্যাঁ আমরা 54 নম্বর স্লাইডে আছি। এখন অনেকে বলতে পারেন ভাইয়া কিভাবে, আমাদেরকে একটু দেখায় দেন। এই যে দেখেন আমি আপনাদেরকে কন্ডিশনালটা দিয়ে দেখাই। হ্যাঁ এখন মনে পড়বে, দেখেন আমি বলছিলাম যে ইফযুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কখন হবে এটা, চিরন্তন সত্য থাকলে হইতে পারে, ইভেন অভ্যাসগত কাজকর্ম। এই দেখছেন, তাহলে এই মেয়ের অভ্যাসটা কি, যখন কেউ তার কাছে সাহায্য চাইতে আসে বা কোনো প্রবলেম নিয়ে আসে, সে সাথে সাথে তার সমস্যার সমাধান করে দেয়। দেখছেন জিরো কন্ডিশন বলা যায়। আবার আমরা এভাবে বলতে পারি, when, যখন কোনো উইক স্টুডেন্ট বা যখন দুর্বল কোনো ছাত্র বা ছাত্রী তার কাছে আসে, সে তার সমস্যা সমাধান করে দেয়। তাহলে আমরা এখানে ওয়েনও লিখতে পারি, ইফও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আদনান বলছেন ওয়েন লেখা যাবে না, হ্যাঁ ওয়েন দেওয়া যাবে, যে আমরা ওয়েনও দিতে পারি, ইফও দিতে পারি। শি ইজ রেসপেক্টফুল টু হার সিনিয়র্স, দেখেন সে তার সিনিয়রদের প্রতি রেসপেক্টফুল, তাহলে এটা একটা পজিটিভ কথা না। অ্যাফেকশনেট, স্নেহশীল, হ্যাঁ দেখেন রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল, অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহশীল বা দয়ালু। দেখেন সে কি করে, সিনিয়রদেরকে সম্মান করে, জুনিয়রদেরকে ভালোবাসে। তাহলে এটা আমরা কি করতে পারি, অ্যান্ড দ্বারা যোগ করতে পারি। দেখছেন হয়ে গেছে কিন্তু। এবার দেখেন শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার,
সে ব্যবহারের দিক থেকে, আচার আচরণের দিক থেকে সিম্পল, এটা একটা পজিটিভ কথা। স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু মূলনীতির বেলা সে কঠোর। এইবার দেখেন, তার মানে খুব ব্যবহারের ক্ষেত্রে সহজ সরল, কিন্তু নীতির ক্ষেত্রে অটল। তাহলে এই যে দেখেন সহজ সরল, তাহলে অটল হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা এখানে কি লিখতে পারি? বাট লিখে দিতে পারি। এ দেখেন হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, হবে না? হয়ে গেছে। এবার দেখেন তারপরে কি বলা আছে? এভরিওয়ান লাভস হার, সবাই তারে ভালোবাসে। তাহলে এটা কি? এটা কি এই যে কাজগুলোর কারণে এটা একটা রেজাল্ট না, এটা একটা ফলাফল না? তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেয়ারফর। অথবা আপনি বলতে পারেন সো, অথবা আপনি বলতে পারেন দিস ইজ হোয়াই, এজন্য সবাই তাকে পছন্দ করে। মাথায় রাখবেন, আমরা যখন কানেক্টর লিখবো, কানেক্টর পর একটা কমা দিতে হয়। ওকে ম্যান? আসেন তাহলে আমরা রাজশাহী বোর্ডে চলে যাই। রাজশাহী বোর্ড কি বলতেছে? রাজশাহী বোর্ড, এটাও 2025 সালের প্রশ্ন। হ্যাঁ, আমরা 25-এর প্রশ্নগুলো এখানে লিখে রাখছি আর কি। তাহলে খেয়াল করুন তো বাবা, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। কানেক্টর ব্যবহার করে আমরা এই প্যাসেজগুলো সমাধান করব। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। কেউই ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণের যে গুরুত্ব, এটাকে অস্বীকার করতে পারবে না। ড্যাশ আওয়ার লাইফ ডিপেন্ডস অন ইট। আমাদের জীবন এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে এটা কি ভাই? কারণ। এটা কি ভাইয়া? এটা হলো ফলাফল। তো আমরা বলছিলাম যখন কারণ এবং ফলাফল যুক্ত হয় তখন আমরা অ্যাজ, সিন্স, বিকজ দিয়ে যুক্ত করি। তাহলে দেখেন এখানে কারণটা দেয়া আছে, যেহেতু আমাদের জীবন গাছের উপর নির্ভর করে, তাহলে আপনি এই জায়গাতে লিখতে পারবেন অ্যাজ, সিন্স অথবা বিকজ। আমার ভাইগনার মতো আবার বিকজ বলেন না। দেখেন আমরা এতটুকু সামনে নিয়েও বলতে পারতাম অ্যাজ আওয়ার লাইফ ডিপেন্ড অন ট্রিজ। যেহেতু আমাদের জীবন গাছের উপরে নির্ভরশীল, তাই কেউই এর গুরুত্ব অস্বীকার করতে পারবেন না। এবার আসেন, ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে উই আর কাটিং ট্রিজ রেকলেসলি। তাহলে দেখেন গাছের অনেক গুরুত্ব, কিন্তু আমরা গাছ তারে কাইটা ফেলাচ্ছি। মানে আগের লাইনটা গাছের পজিটিভিটি তুলে ধরতেছে, কিন্তু পরের লাইনটা বলতেছে আমরা একবারে দেখেন অবিবেচকের মতো গাছ কাটতেছি। তাহলে আগেরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। কি হবে? হাউএভার। যাই হোক না কেন, অর্থাৎ গাছের যতই গুরুত্ব থাকুক না কেন, আমরা এই যে দেখেন, আপনি চাইলে এখানে লিখতে পারেন ইয়েট, আপনি চাইলে এখানে লিখতে পারেন নান্থ দ্য লেস, নান দ্য লেস। আমরা অবিবেচকের মতো বিনা বিচারে গাছ কাটতেছি। এরপরে সি নাম্বার কি বলছেন এখন? ট্রিজ আর প্লান্টেড, গাছ লাগানো হয়। সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড। দেখেন তাহলে কি বলতেছে? গাছ লাগানো হয় নাকি গাছ যদি না লাগানো হয়, এই যে শর্ত বোঝাচ্ছে। তাহলে শর্ত বোঝালে ইফ ডট ডট নট, কিন্তু ইফ নট তো নেওয়া সম্ভব না। আমরা এই জায়গাটাতে নিব আনলেস। আনলেস নিজেই নেগেটিভ, তাই এরপরে নট লাগে না। আনলেস ট্রিজ আর প্লান্টেড, যদি গাছ না লাগানো হয়, সুন শীঘ্রই, আওয়ার ল্যান্ড আমাদের এই দেশটা, ভূমিটা, জমিটা, উইল বি ডিজার্টেড, হ্যাঁ এটা একটা মরুভূমিতে পরিণত হবে। অ্যান্ড এটা এখন মরুভূমিতে পরিণত হবে, এটা একটা কথা। দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, এবং আমাদের জন্য বিরূপ প্রতিক্রিয়া সিচুয়েশন বা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। সো আমরা এখানে কি দিব? অ্যান্ড। দুটো একই ধরনের আইডিয়া। ড্যাশ, সেজন্য উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্লান্টেশন, আমাদেরকে গাছ লাগানোর ব্যাপারে সচেতন হইতে হবে। তাহলে এটা কিন্তু একটা কি, মানে আমাদেরকে বলতেছে গাছ লাগানোর ব্যাপারে। কেন? কারণ এই যে কারণগুলোর কারণে। তাহলে এই যখন আমরা কারণ জেনে ফেলি, তাহলে আমরা শেষমেশ কি বলি? যখন আমরা একটা কি বলে এটাকে, আমরা যখন একটা সিদ্ধান্তে চলে আসি, তখন আমরা বলি দিস ইজ হোয়াই। অথবা এখানে সো বলতে পারেন, অথবা এখানে বলতে পারেন দেয়ারফর, সেজন্য। তো দেয়ারফর বলেন, সো বলেন, আর দিস ইজ হোয়াই বলেন, আপনাকে একটা কমা দিতে হবে। ওকে, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, যারা এখন ক্লাসটা করতে পারছেন না, পরবর্তীতে আপনারা এটা দেখে নিয়েন, তাহলে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের এই দিনাজপুর বোর্ড বা ডিজে বোর্ড, তাই না? অনেকে দিনাজপুর বোর্ডের ডিজে বোর্ড বলে। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। আচ্ছা, তাহলে আমরা একটু প্যাসেজটা পড়ি। এটা মোটামুটি সহজেই আর কি, আমার কাছে মনে হচ্ছে অন্তত। দেখেন,
উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এটা অটোমেটিক্যালি দ্যাট চলে আসে, আমাদেরকে মনে রাখতে হবে যে, দেখেন আমাদেরকে, আমরা বিশ্বাস করি যে, আমরা জানি যে, এই অটোমেটিক্যালি এখানে একটা যে চলে আসে। দেখেন আমাদেরকে মনে রাখতে হবে যে, কি আসতেছে দেখেন, আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে। এই দেখেন অটোমেটিক্যালি যে চলে আসে, যে অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল, সব ধরনের ব্যায়াম সবার জন্য উপযুক্ত না। ঠিক আছে, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, ভিন্ন ভিন্ন মানুষের বা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের যোগ্যতা থাকে বা ক্যাপাবিলিটি থাকে। ওকে, তারপরে দেখেন ড্যাশ হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং বা কুস্তির মতো হার্ডার এক্সারসাইজ গুলো। তো এইখানে দেখেন, এখানে একটা উদাহরণ আসতেছে, তাহলে উদাহরণ দিতে গেলে আমরা কি বলবো, ফর এক্সাম্পল, এই যে দেখেন উদাহরণস্বরূপ, এখানে এক্সাম্পল কি একটা আছে নাকি একাধিক, তাহলে এক্সাম্পলস লিখবো। তাহলে কি বললো শুরুতে, দেখেন আমাদেরকে মনে রাখতে হবে যে সব ধরনের ব্যায়াম সব রকমের মানুষের জন্য উপযুক্ত নয়, বিভিন্ন রকমের মানুষের ক্যাপাবিলিটি বিভিন্ন রকম। উদাহরণস্বরূপ হার্ডার এক্সারসাইজ, কঠিন এক্সারসাইজ, লাইক রেসলিং মারামারি করা, হ্যাঁ, অ্যান্ড জিমন্যাস্টিক্স, এবং এই যে জিমন্যাস্টিক্স মানে তো বুঝতে পারছেন, হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যান্ড আসবে। আর সুইটেবল ফর ইয়াং পিপল, এটা ইয়াং মানুষদের জন্য। ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, কারণ তাদের এই এনার্জিটা আছে। তাহলে দেখেন দুটোই পজিটিভ, তাহলে একটা কারণ আর একটা ফলাফল চলে আসছে। কেন তারা এই কাজটা করতে পারবে, কারণ দে হ্যাভ এনার্জি, এই যে দেখেন এটা কারণ প্রকাশ করতেছে, তাহলে ফলাফল স্বরূপ এগুলো তাদের জন্য সুইটেবল। কারণ ফলাফল হলে অ্যাজ, সিন্স, বিকজ, আপনি এখানে বিকজ না লিখা অ্যাজও লিখতে পারতেন, বিকজ না লিখা সিন্সও লিখতে পারতেন। উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য milder exercises which includes, যেখানে অন্তর্ভুক্ত আছে, এখানে কি বলতেছে, যারা দুর্বল এবং বুড়া মানুষ তাদের উচিত, হ্যাঁ, মাইল্ডার এক্সারসাইজ, যেগুলো হচ্ছে কম পরিশ্রমের, হ্যাঁ, মৃদু এক্সারসাইজ যেগুলো ব্যায়াম, এগুলো করা। which include, যেখানে অন্তর্ভুক্ত আছে, এর which বলতে কি, দেখেন এক্সারসাইজ কিন্তু বস্তু, খেয়াল করছেন। এখন বলতে পারেন ভাই এখানে উইচ কেন লিখলাম, আপনি চাইলে এখানে দ্যাটও লিখতে পারতেন। আপনার মাথায় আসতে পারে ভাই এখানে আমরা উইচ কেন লিখলাম, এই যে আমি আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স দেখাইছিলাম কিছু, ঠিক আছে, কিছু টিপস এন্ড ট্রিক্স দেখাইছিলাম, ওই টিপস এন্ড ট্রিক্সে আমি এটা আপনাদেরকে দেখাইছিলাম। কি দেখাইছিলাম মুরব্বী, আমি বলছিলাম যে কখনো যদি বস্তু চলে আসে তারপরে যদি ভার্ব চলে আসে তাহলে দ্যাট বা উইচ লিখতে হয়। আশা করি বুঝছেন। তাহলে দেখেন তো ভাই, এক্সারসাইজ তো ব্যক্তি না, তাহলে এটা বস্তুর সমতুল্য, এরপরে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা, এটা একটা ভার্ব, তাহলে এই যে মাঝখানে আমরা হুইচ আনছি। দেখছেন খুব বেশি কঠিন মনে হইতেছে। এখন এগুলো আপনার কাছে তখনই কঠিন মনে হবে যখন আপনি এগুলো প্র্যাকটিস কম করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাছে আর কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। ওকে ডিয়ার। আচ্ছা, আমাদের ওয়াহিদ মেহরাজ আহনাব ভাই প্রশ্ন করতেছেন যে ভাইয়া এই কোর্স আর কতদিন লাগবে। হ্যাঁ, এই কোর্সটা তো মনে হয় অলমোস্ট শেষের দিকে চলে আসছে, বা আরো হয়তো কিছু ক্লাস লাগবে আর কি। এটা আমরা বলেছিলাম যে আপনাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হ্যাঁ, জেনারেল ম্যাথ এবং ইংলিশ, এটা ছিল আপনাদের এসএসসির মানে ক্লাস 10 এর আর কি, যারা 26-এ পরীক্ষা দিবেন। ফুল কোর্সটা তাদের জন্য ফ্রি ছিল ভাই। আর আপনারা কেউ যদি চান যে আমাদের পেইড কোর্সে যুক্ত হবেন, তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে একটু লেখেন আলোড়ন XYZ, হ্যাঁ, আলোড়ন XYZ। এই আলোড়ন XYZ এ আপনারা যদি যান, এই XYZ এ ঢুকে গেলে আপনারা দেখেন এইখানে কিছু কোর্স দেখতে পাবেন, যে নবম দশম শ্রেণীর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, ইংরেজি, আইসিটি, পুরো কোর্সটাতে যদি আপনি একসাথে ভর্তি হন, পুরো 1 বছরের একটা কোর্স, হ্যাঁ, 9-10 এর সব সাবজেক্ট পড়ানো হবে। এখানে 5,000 টাকা যুক্ত হতে পারবেন। এছাড়াও আপনি যদি অষ্টম শ্রেণীর কোর্সে যুক্ত হতে চান, এখানে কি থাকতেছে, বিজ্ঞান, ইংরেজি এবং গণিত। আপনি চাইলে শুধু নবম দশমের গণিত করতে পারবেন, পঞ্চম শ্রেণীর ইংরেজি করতে পারবেন। এই দেখেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সবগুলোর গণিত এবং ইংরেজি তো আছেই, এই আর কি। ঠিক আছে, সো আপনারা চাইলে আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর এখানে আপনাদেরকে একটু দেখাই,
এই যে এখন আপনারা যেই কোর্সের ক্লাসটা করতেছেন, মূলত এটা ছিল এসএসসির ফাইনাল রিভিশন ব্যাচ। আপনারা ওই আলোড়ন XYZ গিয়ে এই কোর্সে যদি ঢুকে যান, হ্যাঁ, এখানে জাস্ট যারা অ্যাপের মাধ্যমে যুক্ত হবেন আর কি, হ্যাঁ, তারা এই ক্লাসগুলো আপনারা ফ্রিতে করতে পারতেছেন, ক্লাসের পিডিএফ থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন আর কি। হ্যাঁ, তো এই ছিল মূলত ঘটনা আর কি, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আপনারা চাইলে এই কোর্সটাতে কন্টিনিউ করতে পারেন। আর যারা চাইতেছেন যে না ভাই আমরা পরীক্ষা দিব হচ্ছে মূলত 27 বা 28, এছাড়াও যারা এবার ক্লাস 5-এ আছেন, ক্লাস 5-এর ক্লাস 6-এ আছেন, ক্লাস 8-9-এ আছেন, তারা আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারেন। আপনারা জাস্ট ওই যে আলোড়ন XYZ লিখে গুগলে সার্চ দিলেই ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, aloron.xyz, ঠিক আছে। এরপর যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, এগুলো আপনারা প্র্যাকটিস করেন। প্রয়োজনে আমি আরেকদিন লাইভে এসে বা আপনাদেরকে একটা রেকর্ড করে, হ্যাঁ, ভিডিও এখানে আপলোড করে দেবো। ঠিক আছে ডিয়ার? সো ভালো থাকেন আপনারা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আরেকটা টপিক নিয়ে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।